প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা এইটের বিজ্ঞান ভালো করে পড়েছে তারা নিশ্চয়ই এই চিত্রটা চিনতে পারবে। এটা একটা রেজিস্ট্যান্স বা রোধ, এটার একটা রোধ, আর এটা হচ্ছে তড়িতের উৎস। তো যদি আমরা বিদ্যুতের উৎস অথবা বৈদ্যুতিক যন্ত্রসমূহ এরূপভাবে সংযুক্ত করি যেন বৈদ্যুতিক যন্ত্রগুলো একটার পর একটা সংযুক্ত থাকে, তাহলে এই ধরনের সংযোগকে কি বলা হয়ে থাকে? হ্যাঁ, এটা হচ্ছে অনুক্রম বা সিরিজ সংযোগ। এই যে সিরিজ, এটার বাংলা অর্থ হচ্ছে ধারা। যদিও আমরা অনুক্রম বা সিরিজ একই লেগেছে, আসলে অনুক্রম এটার ইংলিশ হচ্ছে সিকোয়েন্স। তো আমাদের ধারার অঙ্ক করতে গেলেই যে লোকটার কথা সবচেয়ে মনে পড়ে সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, কার্ল ফ্রেডরিক গাউস। কার্ল ফ্রেডরিক গাউস নিয়ে অনেক খুবই মজাদার গল্প রয়েছে। কার্ল ফ্রেডরিক গাউস যখন ওয়ানে পড়েন, একদম ছোট ক্লাসে চক স্লেট দিয়ে লিখতে হতো আগে। তো গাউসের একজন বিখ্যাত শিক্ষক ছিলেন গণিতের, নাম হচ্ছে বার্টনার। তো গাউস যখন ওয়ানে পড়েন তখন বার্টনার সাহেব একদিন ক্লাসে এসে বাচ্চাদেরকে বললাই, সবাই 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এভাবে 98 যোগ 99 যোগ 100 সমান কত হয়, হিসাব কর। তো বার্টনার সাহেব দেখলেন ওয়ানের বাচ্চাদের এটা একটা খুবই কঠিন অঙ্ক দিয়েছি, তারা এভাবে 1 থেকে 100 পর্যন্ত লিখবে, তারপর আবার যোগ করবে, অনেক টাইম লাগবে, ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাবে। তো এই কথা বলার কিছু সময় পরে গাউস লাফ দিয়ে উঠে বলছে, স্যার আমার অঙ্ক শেষ। তো বার্টনার সাহেব তো হতবাক, বলছে, কি বলিস, তোর অঙ্ক শেষ? জি স্যার, অঙ্ক শেষ। স্যার, আপনি এই 1 যোগ 2 যোগ 3 এভাবে 98 যোগ 99 যোগ 100 সমান কত, এটা বের করতে বলছেন না? হ্যাঁ জি, ঠিকই তো। স্যার দেখেন, আমার অঙ্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, কই দেখি। বলছে, এত বড় কঠিন অঙ্ক তুই কি করে করলি? বললো, স্যার এটা তো খুব সোজা অঙ্ক। স্যার, আমি দেখিনি, এই 1 আর 100 যোগ করেছে, তাহলে কত হয়? 101। 3 আর 98 যোগ করলে এটাও 101। স্যার, আমি এভাবে যদি জোড়া বাঁধি তাহলে এখানে মোট 100টা সংখ্যা আছে, জোড়া বাঁধলে মোট 50টা সংখ্যা হবে, প্রতিটি সংখ্যার মান 101 করে, তাহলে 50 একে 50, 50 একে 50, 5050। তো এই যে কার্ল ফ্রেডরিক গাউস, সেই একেবারে বাচ্চাকালে আমাদের জন্য এই ধারার যে অঙ্কটা, যে পদ্ধতি ব্যবহার করেছিলেন, আমরা অনেকটা সেই পদ্ধতি অবশ্য ব্যবহার করে ধারার সমস্যার সমাধান করে থাকি। আমরা আজকের এই ধারার বিষয়ে আলোচনা করব। তো ধারার বিষয়ে আলোচনা করতে হলে আমাদের সিকোয়েন্স বা অনুক্রম কি সেটা জানার দরকার। এই পাঠ শেষে আমরা অনুক্রম বা ধারা সম্পর্কে বলতে পারবো, ধারার শ্রেণীবিভাগ এবং ধারা সম্পর্কে দু একটা সমস্যার সমাধান করব। যদি 1, 3, 5, 7, 9 যদি এভাবে সংখ্যা, দেখো এখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু সাজানো আছে, আমরা বুঝতেই পারছি এখানে 2 2 করে বেড়েছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো আছে সংখ্যাগুলো। একইভাবে 2, 4, 6, 8, 10, 12 এটাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে সংখ্যাগুলো সাজানো আছে, কিন্তু এখানে এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 2 করে গুণ হয়েছে, পরের সংখ্যাটা তার পূর্ববর্তী সংখ্যার দ্বিগুণ। এই যেমন 8 তার পূর্ববর্তী সংখ্যা 4 এর দ্বিগুণ, 32 তার পূর্ববর্তী সংখ্যা 16 এর দ্বিগুণ। আবার এখানে যে সংখ্যা নির্দেশক প্রতীক রয়েছে x, x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4, এ বুঝে যাচ্ছে এগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো আছে। আবার এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলো 1/x করে গুণ হয়েছে, কাজে এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো আছে। তো যদি কোনো সংখ্যা অথবা সংখ্যা নির্দেশক প্রতীক সমূহ কোনো নিয়ম মেনে সাজানো থাকে তাহলে এই সজ্জাকে বলা হবে অনুক্রম বা সিকোয়েন্স। আমাদের এই সংখ্যা অথবা সংখ্যা নির্দেশক প্রতীকগুলোর ভিতরে কোনো প্রক্রিয়াকরণ চিহ্ন নেই, কিন্তু ধারার ক্ষেত্রে এগুলো প্রক্রিয়াকরণ চিহ্ন থাকবে। কাজেই ধারা এবং অনুক্রমের ভিতরে সামান্য একটু পার্থক্য রয়েছে। যদি বিশেষ নিয়মে
সংখ্যা অথবা সংখ্যা নির্দেশক প্রতীক সাজানো থাকে, কোনো প্রক্রিয়া চিহ্ন থাকে না, তাহলে সেটা অনুক্রম। কিন্তু যদি মাঝখানে প্রক্রিয়া চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা ধারা হবে। আবার এখানে আমরা দেখছি যে 1 5 3 7 1 এগুলো কিন্তু কোনো নিয়ম, কোনো বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে এই সংখ্যাগুলো কিভাবে সাজানো আছে সেটা কিন্তু বের করা যাবে না। তো কাজেই যদি নিয়মে সাজানো না থাকে তাহলে সেটা কিন্তু অনুক্রম বা সিকোয়েন্স হবে না। যেমন এই সংখ্যাগুলো কোনো নিয়ম মেনে সাজানো নেই, এগুলো কোনো অনুক্রম বা সিকোয়েন্স হবে না। আবার এখানে সংখ্যা নির্দেশক প্রতীকগুলো নির্দিষ্ট নিয়মে সাজানো নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে x আছে x টু দ্য পাওয়ার 22x, তো এই x আর x টু দ্য পাওয়ার 1 এটা কিন্তু একই। আবার x স্কয়ার x টু দ্য পাওয়ার 22 x টু দ্য পাওয়ার 11, এই যে টার্মগুলো, এই টার্মগুলো কিন্তু কোনো নিয়মে সাজানো নেই। তো কাজেই এটা কিন্তু প্যাটার্ন বা অনুক্রম হবে না, সিকোয়েন্স হবে না। এখানে যেগুলো আছে সেগুলো কোনো অনুক্রম হবে না। তো কাজেই বিশেষ কোনো নিয়মে সাজানো যদি না থাকে তাহলে সেগুলো কিন্তু সিকোয়েন্স হবে না বা অনুক্রম হবে না। সুতরাং অনুক্রম বা সিকোয়েন্স হলো বিশেষ কোনো নিয়মে সাজানো কোনো সংখ্যা অথবা সংখ্যা নির্দেশক প্রতীক। আমরা অবশ্য যারা উপরের ক্লাসে পড়ে তারা এখানে ফাংশনের ডোমেইন চেঞ্জ থেকেও কিন্তু আমরা এই সংজ্ঞাগুলো দিতে পারি। তো সেই বিষয়গুলো আমরা উপরের ক্লাসে যে শিখব। তো এটুকু আমাদের মনে রাখতে হবে, যদি বিশেষ নিয়মে সাজানো থাকে তাহলে সেগুলো অনুক্রম বা সিকোয়েন্স, আর এগুলোর মাঝখানে যখন প্রক্রিয়া চিহ্ন দিব তখন সেটাকে বলা হবে ধারা। তার কাজে এটা কিন্তু এখন ধারা হয়ে গেল। ঠিক একইভাবে এই যে সংখ্যা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে এটা হচ্ছে অনুক্রম, কিন্তু আমরা যখন এরকম যোগ চিহ্ন বা প্রক্রিয়া চিহ্ন দিয়ে দিলাম এটাকে ধারা বলা হবে। এটা অনুক্রম, এটা একটা ধারা। এটা অনুক্রম, এটা ধারা। এটা অনুক্রম, তাহলে এটা নিশ্চয়ই ধারা হয়ে যাবে। তো আমরা ধারার শ্রেণী বিভাগ করব। ধারাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে উপাদান সংখ্যার উপর ভিত্তি করে। একটা হচ্ছে সসীম ধারা, আরেকটা হচ্ছে অসীম ধারা। নাম শুনেই বোঝা যাচ্ছে সসীম অসীম। এই সসীম ধারাকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা আছে, সসীম সমান্তর ধারা এবং সসীম গুণোত্তর ধারা। অসীম ধারার অবশ্য দুইটা শ্রেণী বিভাগ আছে, অসীম সমান্তর ধারা এবং অসীম গুণোত্তর ধারা। যদিও অসীম সমান্তর ধারার এই বিষয়গুলো সম্পর্কে কোনো আলোচনা নেই, অসীম গুণোত্তর ধারা নিয়ে অবশ্য আলোচনা আছে, এই বিষয়গুলো আমরা শিখব। তো প্রথমে সসীম ধারা ছিল, আমরা একটু সসীম শব্দটা যদি ভাঙি তাহলে সসীম সমান হচ্ছে আছে, আর সীম হচ্ছে সীমানা বা শেষ। অর্থাৎ যে ধারার পদসংখ্যাগুলো আমরা গুণে শেষ করতে পারবো বা যে ধারার পদের শেষ আছে সেটাকে বলা হবে সসীম ধারা। অর্থাৎ যে ধারার শেষ বা সীমানা আছে সেটা হচ্ছে সসীম ধারা। যেমন আমরা একটা ধারা যদি এরকম ধরি 2 + 4 + 6 + 8 + 10 + 12 এভাবে 100, এখানে যে কিন্তু এই ধারাটা শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আর নেই, কাজে এটা একটা সসীম ধারা। আর অসীম এই শব্দটা যদি ভাঙি ন+সীম, অর্থাৎ নাই সীমানা বা শেষ যার, অর্থাৎ যে ধারার শেষ বা সীমানা নেই সেটাকে আমরা অসীম ধারা বলি। যেমন আমরা 2 4 6 8 এভাবে যদি আপ টু ডট ডট দিয়ে থাকি, এর যে শেষ কোথায় যে হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কাজে এটা একটা অসীম ধারা। আচ্ছা, আমরা যেহেতু সসীম এবং অসীম উভয় প্রকার ধারারই দুইটা করে শ্রেণী বিভাগ করেছিলাম, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। তো আমরা সমান্তর ধারা নিয়ে একটু আলোচনা করি। সমান্তর এই শব্দটা যদি ভাঙা হয় তাহলে সম যোগ অন্তর, যদি এটা বাংলা ক্লাস না, বাংলা শিক্ষকরা যদি আমার এই শব্দগুলো ভাঙা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। এই সমান্তর শব্দটা যদি ভাঙা হয় তাহলে সম অন্তর। সম মানে হচ্ছে সমান, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ পাশাপাশি দুইটি পদের অন্তর বা বিয়োগফল সমান থাকে এই ধারাটাতে। আমরা এই ধারাটা খুব সহজেই চিনতে পারবো, পাশাপাশি দুইটা পদের অন্তর বা বিয়োগফল বের করে দেখব সমান আছে কিনা, তাহলে সেটাই সমান্তর ধারা। যেমন আমরা 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যদি করি তাহলে এখানে পাশাপাশি এই দুইটা পদের বিয়োগফল যা হবে এই দুইটা পদের বিয়োগফল তাই হবে, আবার এই দুইটা পদের বিয়োগফল তাই হবে, এই দুইটা পদের বিয়োগফল তাই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 থেকে 1 বাদ দিলে পারে 2,
নাকি সরি 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এর বিয়োগফল 2 2 করে রয়েছে। কাজে এই যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 এটা কিন্তু একটা সমান্তর ধারা হবে। গুণোত্তর এই শব্দটা যদি ভাঙি, গুণ যোগ উত্তর, অর্থাৎ উত্তর মানে হচ্ছে পরের পদ, গুণ করে উত্তর পদ বা পরপদ পাওয়া যায়, এই কারণে এটাকে গুণোত্তর ধারা বলা হয়ে থাকে। যেমন 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32, এটা একটা গুণোত্তর ধারা। এই ধারার পরের পদগুলো 2 2 করে গুণ করে হয়েছে, অর্থাৎ এর আগের পদটাকে 2 দিয়ে গুণ করে পরের পদটা পাওয়া গিয়েছে, এই কারণে এটাকে একটা গুণোত্তর ধারা। তো একটা ধারা দিয়ে আমাদের যে কোনো একটা পদ বের করতে বলতে পারে, যেমন এটা একটা ধারা। আমরা একটু ধারাটা দেখি কোন ধরনের ধারা, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমরা পাশাপাশি দুইটা পদ যদি বিয়োগ করি, এখানে 5, এখানেও বিয়োগ করলে 5, এখানেও বিয়োগ করলে 5, এখানেও বিয়োগ করলে 5, যেহেতু পাশাপাশি দুইটা পদের অন্তর বা বিয়োগফল সমান, কাজেই এটা কিন্তু একটা সমান্তর ধারা। আমরা এই ধারার এভাবে মনে করে যেতে যেতে বললো 50তম পদ কত, যেমন এটা প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 6, তৃতীয় পদ হচ্ছে 11, চতুর্থ পদ হচ্ছে 16, পঞ্চম পদ হচ্ছে 21, এভাবে 5 5 করে বৃদ্ধি পেয়েছে। এভাবে যেতে যেতে যদি 50তম পদ কত হবে এটা যদি জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু আমাদের এভাবে 5 5 করে বাড়ে 50তম পদে যেতে অনেক সময় লেগে যাবে। এ কারণে আমরা একটা সাধারণ সূত্র শিখতে চাই, যে সূত্রটা দিয়ে এরকম সমান্তর ধারার যে কোনো তম পদ, 50তম পদ বলুক আর 100তম পদ বলুক আর 500তম পদ বলুক, যে কোনো তম পদ আমরা খুব সহজে বের করতে পারি। আমরা সেই সূত্রটি একটু বের করতে চাই। তো আমরা এই ধারার যে পদগুলো আছে সেগুলো ব্যবহার করেই আগে 50তম পদ বা 100তম পদ বা 10তম পদ কত হবে সেটা একটু বের করার চেষ্টা করি। তো আমরা প্রথম পদটাকে এভাবে একটু ঢং করে লিখি। প্রথম পদ সমান 1, এটা সমান আমরা লিখতে পারবো 1 যোগ 1 বিয়োগ 1 গুণ 5। আমরা 1 থেকে 1 বাদ দিলে 0, 0 এর সাথে 5 গুণ করলে 0, এর সাথে 1 যোগ করলে 1 হবে। আমরা দ্বিতীয় পদ সমান, দ্বিতীয় পদ ছিল হচ্ছে 6, এই 6 সমান আমরা লিখতে পারবো 1 যোগ 2 বিয়োগ 1 গুণ 5। তৃতীয় পদ সমান, তৃতীয় পদ ছিল হচ্ছে 11, 11 সমান আমরা লিখতে পারি 1 যোগ 3 বিয়োগ 1 গুণ 5। তো একটা বিষয় দেখো, প্রথম পদে 1, প্রথম দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 1, এই বরাবর সবগুলো 1। এরপর প্রত্যেকটা জায়গা থেকে 1 করে বিয়োগ হয়েছে, আবার এখানে 5, তার মানে এগুলোর কিন্তু পরিবর্তন হয়নি। এখানে 5 আছে, এখানে 1 বিয়োগ, এখানে 1 বিয়োগ, এখানে 1 বিয়োগ, এখানে সব জায়গায় 1 করে যোগ আছে। পরিবর্তন যেটা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় পদে, সেটা হচ্ছে প্রথম পদে 1 থেকে 1 বিয়োগ গিয়েছে, দ্বিতীয় পদে 2 থেকে 1 বিয়োগ গিয়েছে, তৃতীয় পদে আমরা যখন তৃতীয় পদে হিসেব করেছি তখন 3 থেকে 1 বাদ গিয়েছে। তো এইভাবে আমরা চতুর্থ পদ সমান লিখতে পারি 4 বিয়োগ 1, আর বাকি সবগুলো কিন্তু একই থাকছে, 1 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 5। একইভাবে পঞ্চম পদ সমান, নিশ্চয়ই বুঝতে পারবো এখানে 5 থেকে 1 বাদ যাবে, অর্থাৎ 1 প্লাস 5 মাইনাস 1 ইন্টু 5। এই নিয়ম অনুসারে আমরা 10তম পদ সমান কি লিখবো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 1 প্লাস 10 মাইনাস 1 ইন্টু 5। 100তম পদ কি হবে? 100তম পদ হবে এইখানে 100 হবে, তাছাড়া আর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাটাই 1 প্লাস 100 মাইনাস 1 ইন্টু 5। তাহলে এই ধারার nতম পদ কি হবে? তাহলে নিশ্চয়ই এখানে n হবে, আর বাকি জায়গাগুলোতে সব জায়গাতে সমান থাকবে। এই ধারার nতম পদ হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 5। তো আসলে এই যে ফার্স্টে যে 1টা লেখা ছিল, এই 1টা আসলে এই ধারার প্রথম পদ যেটা ছিল 1, সেই 1টাই আসলে এখানে লেখা হয়েছে। এই যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস যে জায়গাগুলোতে করা হয়েছে, এর প্রত্যেকটা জায়গায় যে প্রথম পদ 1, সেই 1টা লেখা হয়েছে। কিন্তু আমাদের ধারাটা যদি 6 থেকে শুরু হতো, তখন কিন্তু আমরা এই 1 এর জায়গায় 6 লিখতে হতো। কাজেই এই ধারার এই ফার্স্টে যে 1, এটা হচ্ছে প্রথম পদ। এই প্রথম পদ সমান যদি আমরা এ ধরি, এবং পরে এই যে সব জায়গায় 5 ইন্টু আছে, 5 ইন্টু 5, এই 5টা হচ্ছে আমরা এই যে পাশাপাশি যে পদগুলোর অন্তর বা বিয়োগফল 5 ছিল, সেই 5টাই কিন্তু আসলে এই 5, অর্থাৎ এই 5টা হচ্ছে
সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরকে যদি ডি দ্বারা প্রকাশ করি তাহলে এই সমান্তর ধারার যে কোনো তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটি হচ্ছে আসলে সমান্তর ধারার যে কোনো তম পদের সূত্র। সমান্তর ধারার n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আশা করি আমরা এই সূত্রটা ব্যবহার করে সমান্তর ধারার যে কোনো তম পদ আমরা বের করতে পারবো। আমরা সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি জানা থাকলে খুব সহজে একটি ধারা নির্ণয় করতে পারি। একটু আগে আমরা একটু দেখে আসলাম প্রথম পদে, আর ধারার দ্বিতীয় পদ সেই সাধারণ অন্তরটা যোগ করে দিতে হবে। ধারার তৃতীয় পদ যদি বের করতে চাই তাহলে এই দ্বিতীয় পদের সাথে আবার সাধারণ অন্তর যোগ করে দিতে হবে a প্লাস 2d। ধারার চতুর্থ পদ যদি আমরা বের করতে চাই এই তৃতীয় পদের সাথে আবার সাধারণ অন্তর ডি যোগ করে দিতে হবে, তাহলে a প্লাস ডি প্লাস ডি প্লাস ডি অর্থাৎ a প্লাস 3d। ঠিক একইভাবে a প্লাস 4d a প্লাস 5d, এভাবে আমরা যে কোনো তম পদ কিন্তু বের করতে পারি। আর ধারাটি বের করতে হলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এভাবে পর্যায়ক্রমে যোগ করে গেলেই আমাদের ধারাটা বের হয়ে যাবে। তো আমরা সমান্তর ধারার যে কোনো সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করতে চাই। সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল নির্ণয় করব। তো আমরা মনে করলাম যে এটা একটা সমান্তর ধারা a প্লাস ডি a প্লাস 2d a প্লাস 3d, এটা একটা সমান্তর ধারা। এভাবে যেতে যেতে একদম লাস্টে যে পদটা আছে সেটা হচ্ছে এল ধরলাম। তো দেখো এখানে আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি একটা করে ডি যোগ হয়েছে। ঠিক একইভাবে ডান দিক থেকে যখন আমরা বাম দিকে যাব তখন একটা করে ডি কিন্তু মাইনাস হয়েছে। এ প্লাস 3d এ প্লাস 2d, তার মানে একটা ডি মাইনাস। এর আগের পদটাতে এ প্লাস ডি আর একটা ডি মাইনাস, এরপরে এখানে যে একটা ডি ছিল সেটা মাইনাস হয়েছে। কাজে এই ধারার বাম দিকে গেলে যে বৈশিষ্ট্য ডান দিকে গেলে একটা করে মাইনাস হয়েছে, এই ধারার প্রত্যেকটা জায়গায় কিন্তু একই বৈশিষ্ট্য রয়েছে। কাজে শেষ পদটা যদি এল হয়ে থাকে আমরা ডান দিক থেকে বাম দিকে গেলে একটা ডি মাইনাস হবে। তো কাজেই এটা হচ্ছে এল মাইনাস ডি। এইখান থেকে আর একটা ডি মাইনাস হবে, তাহলে এল মাইনাস 2d এল মাইনাস 3d এভাবে চলতে থাকবে। তো আমরা এই যে ধারাটা আছে সমান্তর ধারা, এই ধারার সমষ্টি এস, এটা আমরা বের করতে চাই। তো আমরা কাজ করি, এই যে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে এটাকে উল্টাই নিলাম। অর্থাৎ এই যে লাস্টে যে পদটা রয়েছে সেটাকে আমি ফার্স্টে লিখলাম, এই লাস্টের দিক থেকে দ্বিতীয় পদটা আমরা দ্বিতীয় লিখলাম, এভাবে উল্টা করে লিখলাম। ঠিক একইভাবে এই ফার্স্টের পদটা দেখো লাস্টে এ প্লাস ডিটা লাস্টে থেকে দ্বিতীয়, এভাবে আমরা উল্টা করে লিখলাম। তো আমরা জানি এই পদগুলো সমষ্টি যদি এস হয়ে থাকে উল্টাই যদি লিখি তাহলে সে সমষ্টি তাই হবে। আমরা জানি 1 যোগ 2 যোগ 3 করলে যা হবে 3 যোগ 2 যোগ 1 করলেও তাই হয়। তো কাজে এটাগুলো সমষ্টি যদি এস হয়ে থাকে এই ধারা উল্টা করে লিখলে তার সমষ্টিও একই হবে। আমরা এখন যোগ করি। কার্ল ফ্রেডরিক গাউস যেটা করেছিল সেটা হচ্ছে এইটা আর এটা জোর বেঁধেছিল। তো আমাদের এখানেও কিন্তু তাই করা হচ্ছে। তো দেখো যদি যোগ করি তাহলে এখানে এস এস অ্যাড করে 2s হবে a প্লাস এল। গাউসেরও কিন্তু তাই হয়েছিল। তো আমরা এই দুইটা পদ যোগ করলে a প্লাস এল আর ডিডি কাটা চলে যাবে। এই দুইটা পদ যোগ করলেও a প্লাস এল আর এই ডিডি কাটা চলে যাবে। এই দুইটা পদ যোগ করলে 3d কাটা চলে যাবে a প্লাস এল। আমরা এইভাবে প্রত্যেকটা পদই কিন্তু a প্লাস এল পেয়ে যাচ্ছি। a প্লাস এল সবগুলো পদ a প্লাস এল পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা যদি এই দুইটা পদ যোগ করি তাহলে কি হবে 2 ইন্টু a প্লাস এল, তিনটা পদ যোগ করলে 3 ইন্টু a প্লাস এল, চারটা পদ যদি যোগ করি তাহলে 4 ইন্টু a প্লাস এল। তো এভাবে আমরা যদি n সংখ্যক পদ যোগ করি তাহলে n ইন্টু a প্লাস এল। আমরা কিন্তু s এর মান বের করতে চাই, তো বা s ইকুয়াল টু, আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে এলটা কি আসলে সেটা একটু চিন্তা করি। তো দেখো এটা প্রথম পদ, এ প্লাস ডি দ্বিতীয় পদ, এ প্লাস 2d তৃতীয় পদ, এভাবে যদি যাই তাহলে একদম শেষে যে পদটা আছে সেটাই আসলে ছিল আমাদের এল। এটা হচ্ছে n-তম পদ। এই ধারাটা যদি 50টি পদ থাকে তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে লাস্টে যে পদটা থাকবে সেটা হচ্ছে 50তম পদ।
ঠিক একইভাবে এই ধারাটাতে যদি 100টি পদ থাকে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে যেতে যেতে একদম লাস্টে যে পদটা থাকবে সেটা হচ্ছে 100তম পদ। আমাদের এখানে এই ধারাটাতে n সংখ্যক পদ বলা আছে, তাহলে এটা হচ্ছে nতম পদ। তো কাজে এই যে এই l এর জায়গায় আমরা nতম পদ লিখে দিতে পারি। কাজে n ইন্টু এ এইভাবেই থাকলো, প্লাস এভাবেই থাকলো, এই l এর জায়গায় আমরা nতম পদ লিখে দিলাম। আমরা একটু আগেই কিন্তু শিখে আসছি nতম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো কাজে এই যে nতম পদের জায়গায় আমরা a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি লিখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে a আর a যদি যোগ করি তাহলে 2a হবে। তো কাজে 2s is equal to a plus n into 2a plus n minus 1 into d। তো আমাদের এখানে যেহেতু 2s এর সাথে মাল্টিপ্লাই আছে, তো কাজে এই 2টা যে ওই পাশে ডিভাইডেড হয়ে গেলে আমাদের s এর মান পাওয়া যাবে, অর্থাৎ s is equal to n by 2 into 2a plus n minus 1 into d। এটাই হচ্ছে আমাদের একটা সমান্তর ধারার যে কোনো সংখ্যক পদের যোগফলের সূত্র, n সংখ্যক পদের সমষ্টির সূত্র। অর্থাৎ সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি n by 2 into 2a plus n minus 1 into d। আমাদের সমান্তর ধারার যে কোনো সংখ্যক পদের সমষ্টির সূত্র, এটা ব্যবহার করে যে কোনো সংখ্যক পদের যোগফল আমরা বের করতে পারবো। তো আশা করি আমরা আজকে যে দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে সমান্তর ধারার যে কোনো তম পদের সূত্র a plus n minus 1 into d, এবং সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল বা সমষ্টির সূত্র n by 2 into 2a plus n minus 1 into d। এই দুইটা সূত্র মনে রাখবে। একেবারে শেষের দিকে চলে আসে, ধারা কাকে বলে সেটা তোমাদের জানা আছে, কত প্রকার, প্রথমত 2 প্রকার সেটা জানা আছে, সসীম ধারা কাকে বলে, অসীম ধারা কাকে বলে, গুণোত্তর ধারা কাকে বলে, এই বিষয়গুলো তোমাদের জানা রয়েছে। একটা বাড়ি কাজ দিয়েই আজকের ক্লাস শেষ করব। বাড়ির কাজটা দেখে নাও। 9 plus 7 plus 5 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -144। ধারাটির কোন পদের মান -23। ধারাটির কত সংখ্যক পদের সমষ্টি 0 হবে। উদ্দীপক উল্লেখিত n এর মান নির্ণয় করো। এই যে n সংখ্যক পদের সমষ্টি -144, এখান থেকে n এর মান কত সেটা বের করতে হবে। তোমরা এই বাসাতেই সৃজনশীলটা একটু করার চেষ্টা করো। আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।